প্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাত ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই রায়টি দিয়েছেন। আপিল বিভাগ 3টি অভিযোগে নিজামীর ফাঁসি বহাল রেখেছেন, 2টি অভিযোগে তার যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে। ফাঁসির সাজার একটি অভিযোগ সহ 3টি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। এদিকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ঢাকা থেকে পাকিস্তানি কূটনীতিক ফারিনা আরশাদকে প্রত্যাহারের জের ধরে এবার ইসলামাবাদ থেকে যে বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে ফিরিয়ে নিতে বলেছে পাকিস্তান, সে বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন যে এই কূটনীতিককে প্রত্যাহার করতে যে পাকিস্তান বলেছে সেটি দুদেশের সম্পর্কের জন্য সহায়ক কোনো সিদ্ধান্ত নয়, কারণ বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে কেন প্রত্যাহার করতে হবে এর পাকিস্তান কোনো ব্যাখ্যা দিতে পারে নাই। এটি একটি আলোচনার বিষয়। এদিকে 5ই জানুয়ারি শান্তিপূর্ণ সমাবেশের পর দুই প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে আলোচনা বা সংলাপ নিয়ে এসেছে বিভিন্ন দলীয় প্রতিক্রিয়া। এই বিষয়গুলো নিয়ে আজকে আলাপ করব। শুরুতে পরিচিত হব দুজন অতিথির সঙ্গে। আমাদের সঙ্গে আজ রয়েছেন প্রফেসর মেজবা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বাগত আপনাকে। আজ রয়েছেন জনাব সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো। প্রফেসর মেজবা কামাল, আপনি এই রায়ের যে ফাঁসিদণ্ড বহাল থাকার বিষয়টি এবং আইনি প্রক্রিয়ার মধ্যেই এটি হয়েছে, আপনার কি প্রতিক্রিয়া? সারা দেশের মানুষ যেভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, তাদের বহুল প্রত্যাশিত রায় পুনর্বার পেলেন, কারণ এটা আগেই রায় ছিল, এখন আপিলের বদলতে আপিল আদালত থেকে আবার নতুনভাবে এই রায়টি এলো। তো সেটা মানুষের প্রত্যাশিত, আপনি যেভাবে বললেন। এবং আসলে নিজামীর যে সমস্ত অপরাধ প্রমাণিত হয়েছে তার মধ্যে দিয়ে তো যুদ্ধাপরাধ প্রমাণিত হয়েছে। বিশেষ করে তিনি ছিলেন আলবদর বাহিনীর প্রধান, এবং আলবদর বাহিনীর প্রধান হিসেবে তার যে দায়িত্ব, এবং আলবদর বাহিনীর সারা দেশে বিশেষ করে বুদ্ধিজীবী হত্যার ব্যাপারে যে ভূমিকা, সেই ভূমিকার সমস্ত দায় দায়িত্ব তার উপরই বর্তায়। এবং সেই হিসাবে এবং তার এলাকায় কয়েকটা গণহত্যার দায় সহ তার যে নারী নির্যাতন সহ যে সমস্ত অপরাধের কথা আলোচিত হয়েছে, বিবেচিত হয়েছে, প্রমাণিত হয়েছে, সেগুলোর সুবাদ ধরে তার সর্বোচ্চ শাস্তি কাঙ্ক্ষিত ছিল। তো সেটা হয়েছে। তবে আমার কাছে এবারের আপিল আদালতের রায়ে আরও কতগুলো জিনিস গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যেমন একটা হচ্ছে যে শুধু জামাত নয়, জামাত যে একটা অপরাধী সংগঠন, যুদ্ধাপরাধী সংগঠন, সেটা এর আগের অন্যান্য রায়ের মধ্যেও এসেছিল, এই রায়ের মধ্য দিয়েও আবার এসছে। কিন্তু আপনার তার অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠনগুলো, যেমন আলবদর বা আপনার ধরুন সে সময় পাকিস্তানি সেনাবাহিনীর যে অক্সিলারি ফোর্সেস ছিল, রাজাকার, আল শামস, এই সমস্ত অক্সিলারি ফোর্সেসগুলো তারাও যে অপরাধী, সে বিষয়টা কিন্তু এবার উল্লেখিত হয়েছে। আরেকটা জিনিস যেটা এসছে সেটা হচ্ছে যে বলা হয়েছে যে আপনার মতিউর রহমান নিজামী তিনি তার এই মামলার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নানা ভুল তথ্য উপাত্ত দিয়ে বিচারকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। এটা কিন্তু আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে তারা নানাভাবে বিচারকে প্রলম্বিত করার চেষ্টা করেছেন, এবং তারা যেভাবে ভুল তথ্য উপাত্ত দিয়ে বিচারকে ভুল পথে ধাবিত করার চেষ্টা করেছেন, সেটাও একটা অনৈতিক ব্যাপার এবং সেটাও একটা অপরাধ। এবং ভবিষ্যতে এরকম করা যে গ্রহণযোগ্য হবে না, রাষ্ট্র যে সেটাকে অপরাধ বলে বিবেচিত করবে, তার একটা ইঙ্গিত কিন্তু আমরা পেয়েছি। তো এই সমস্ত কিছু মিলিয়ে আমরা কিন্তু একটা জিনিস দেখলাম যে ধরুন মতিউর রহমান নিজামী তো আমির এখন, কিন্তু তিনি ছাড়াও আপনার দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মধ্যে এই একই যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন। সহকারী সেক্রেটারি জেনারেল দুজন, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, তারা মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। এবং তাদের আরও অন্যান্য নেতা, গোলাম আজম, দেলাওয়ার হোসেন সাইদি, এরা সবাই কিন্তু এই অপরাধী প্রমাণিত হয়েছেন, অনেকেই সর্বোচ্চ শাস্তি পেয়েছেন। কাজে সেই বিবেচনা থেকে আমি বলবো যে আপনার যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামাতে ইসলাম, সে কেন আপনার বিচারের মুখোমুখি হচ্ছে না, কেন
সেই সংগঠন এবং তার তৎকালীন যারা সদস্য ছিলেন জি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এটা কিন্তু একটা বড় প্রশ্ন হিসেবে সামনে রয়েই যাচ্ছে। সরওয়ার হোসেন, জামাত ইসলামীর উনি একদম শীর্ষ নেতা, আমির, এই রায় আপনি কিভাবে দেখছেন? এবং রাজনীতিতে এই বিচার নিয়ে একটা মহল তো তাদের সবসময় একটা প্রশ্ন তারা তুলেছেন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা, স্বচ্ছতার প্রশ্নটি আছে, তোলা হয়েছে, এবং আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্নভাবে লবিং হয়েছে। কিন্তু মানে রাজনীতির অঙ্গনেও এই রায়গুলো, এই বিচার প্রক্রিয়াটি আলোচনার মধ্যে থেকেছে। তো আজকে সর্বোচ্চ একজন নেতার যখন এই রায়টি আসলো, তখন আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। অপরাধটি সংগঠিত হয়েছে 1971 সালে, জি, আজকে না, স্বাধীনতার পরের অপরাধের জন্য না। সুতরাং 71-এ যে সংগঠিত হয়েছে এবং সেটি ঘৃণ্য অপরাধ, মানে বিচারটি আমির মতিউর রহমান নিজামীর হয়নি। হ্যাঁ, আজকে যে জামাতে ইসলামের যে আমির, তার বিচার হয়নি। বিচার হয়েছে তৎকালীন জামাতের সাথে সংশ্লিষ্ট ইসলামী ছাত্র সংঘের নেতা ছিলেন, পরবর্তীকালে আলবদর বাহিনীর সাথে যুক্ত ছিলেন এবং জামাত ইসলামের কর্মকাণ্ডে জড়িত, এবং জামাত ইসলাম তখন যেসব অন্যায় করেছে, যেসব অপরাধ করেছে, তার সক্রিয় ভূমিকা পালন করেছে তিনি এবং তার অন্যান্য সহযোগীরা। তাকে যেসব অপরাধে, সেটাগুলো সুনির্দিষ্ট, এটি না যে শুধু তাকে সুপ্রিম রেসপন্সিবিলিটি হিসাবে, সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসাবেই করেনি। একটা হচ্ছে যে 1971 সালের এই যে ঘৃণ্য অপরাধ যারা অস্বীকার করে আসছে এতদিন, তারাই কিন্তু বিচার নিয়ে নানা রকম প্রশ্ন তুলেছে। আজকে দেখুন দুটো কীরকম কাকতাল ঘটনা। একটা হচ্ছে জামাতের আমির মতিউর রহমান নিজামীর যে সর্বোচ্চ শাস্তি, এবং একই সঙ্গে পাকিস্তান বাংলাদেশের একজন কূটনীতিককে প্রত্যাহার করার জন্যে জানিয়ে দিয়েছে তাকে প্রত্যাহার করতে হবে। এবং বাংলাদেশ থেকে যে কূটনীতিককে প্রত্যাহার করে নেয়ার জন্য বলেছিলেন, প্রত্যাহার করে নিয়েছে, সেখানে সুনির্দিষ্ট অভিযোগ ছিল জঙ্গি তৎপরতা এবং অর্থায়ন। কিন্তু মৌসুমী রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সুতরাং এটি আমরা মনে করি যে এটি রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে এটি করা হয়েছে, এবং পাকিস্তান ডিপ্লোম্যাটিক টিট ফর ট্যাট এরকম কিছু তারা হয়তো করেছে। টিট ফর ট্যাট তার চেয়েও একটু বেশি, যে তারা জানিয়ে দিল যে এই যুদ্ধভারতের বিচার এবং অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ সরকারের, বাংলাদেশের এই সময়টায় বাংলাদেশের যে অবস্থান তার সাথে একমত নয়, তার বিরোধিতা করে। কিন্তু মতিউর রহমান নিজামী বা আলী হাসান মুজাহিদ বিচার হলো একটা ব্যক্তির বিচার, কিন্তু যে ধরনের অপরাধ, যে ধরনের নীতি আদর্শ, যে রাজনৈতিক দর্শন এ ধরনের অপরাধ সংগঠিত করতে উদ্বুদ্ধ করে, প্ররোচিত করে, সেই রাজনৈতিক দর্শন থেকে যদি আমরা মানে হিংসা, দেশ এবং অন্যকে হত্যা করতে, মানে কখনো ধর্মের নামে, কখনো রাষ্ট্রের নামে অন্যকে হত্যা করতে উদ্বুদ্ধ করা, ওই বিদ্বেষ থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, আমরা ইতিহাসে দায় মুক্তি লাভ করব হয়তো এই বিচারের মধ্য দিয়ে, কিন্তু সামনে এগিয়ে যাওয়ার যে পথ, সেখানে কিন্তু আমি মনে করি যে সেটা কিভাবে প্রশমিত হবে, সেটি প্রশমিত হবে যে গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা সুপ্রতিষ্ঠিত করার মধ্য দিয়েই। এবং বিচার প্রক্রিয়া তার একটি অংশ, বিচার প্রক্রিয়া অংশ, কিন্তু আবার বিচারকে আমরা যাতে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা না করি, সেটি কোনো পক্ষই। এবং বিচারটা হচ্ছে 71-এর অপরাধের জন্যে। তা আজকে 71-এর ভূমিকা এবং আজকে যাদের অনেকের ভূমিকা অনেক রকম। আজকে 71-এ যারা মুক্তিযুদ্ধ করেছে তারা এক দলে নেই, এক প্ল্যাটফর্মেও নেই, এবং এক নীতি আদর্শেও বিশ্বাস করেন, এটি আমরা দেখতে পাই না। এক একজন এক এক রকম মুক্তিযুদ্ধের ব্যাখ্যা দেন, স্বাধীনতা যুদ্ধের ব্যাখ্যা দেন, এবং নানা প্রশ্ন করেছে। তো এর সাথে আরেকটি হচ্ছে যে কোনো গণতান্ত্রিক দলের নেতা বা নেত্রী যদি মুক্তিযুদ্ধের কোনো বিষয় নিয়ে প্রশ্ন করেন, সেটি আহত করে মানুষকে। এবং একইভাবে যুদ্ধাপরাধের বিচার যেমন চাই আমরা, মুক্তিযুদ্ধের যে চেতনা, যে মর্যাদা, যে সম্মান, এবং বিশেষ করে শহীদদের প্রতি যে আমাদের যে আবেগ, একে আহত করে এরকম কোনো মন্তব্য করা উচিত না। আবার একইভাবে যে মুক্তিযুদ্ধ কোনো দলীয় বিষয় ছিল না, এটা ছিল আপামর জনসাধারণের, এই সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ
তার রাজনৈতিক তার পরিচয় থাকুক বা না থাকুক, তারা কিন্তু এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং অনেকেই যুদ্ধ শেষ করে তার দায়িত্ব মনে করেছে দেশ স্বাধীন হয়েছে, এখন আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বসবাস করতে চাই। আর স্বাধীনতার 44 বছর যে প্রশ্নটি এসেছে, আমরা সেই স্বাধীন মুক্ত দেশের মুক্ত নাগরিক হিসাবে মুক্ত জীবনচর্চা, যে মুক্ত চিন্তা, সেটা আমরা কতটা সংরক্ষণ করতে পেরেছি, কতটা অন্যকে সহনশীলতার সাথে দেখছি, কারো মত কারো দ্বিমত, এটাও কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা ছিল, যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া, আমরা সেটি পারছি কিনা। তো বিচার একটি প্রক্রিয়া, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু পরবর্তীকালে আমাদের যে বাংলাদেশের যে নীতি আদর্শ, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে পথ যে পরিকল্পনা, সেটা আমরা কতটা সবাইকে একত্রিত করতে পারছি, সবাইকে নিতে পেরেছি, সেই প্রশ্ন, সেই অ্যাসপিরেশনস, ইনক্লুসিভনেস, ওইটাই বলা যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা যেখানে যাওয়ার কথা, যেখানে থাকার কথা, সেই জায়গায় কি এই বিচারের একটি অংশ, গুরুত্বপূর্ণ অংশ এই প্রক্রিয়া। তো তার বাইরেও এক এক মহল, এক এক গোষ্ঠী, এক এক দল রাজনীতিকে তাদের স্বার্থে কীভাবে ব্যবহার করছে এবং সেটা দেশের স্বার্থ অনুকূল হচ্ছে কিনা, সব মিলিয়ে আপনি কি মনে করেন? মাফ করবেন, প্রথম কথা বলবো যে আপনার মুক্তিযুদ্ধের চেতনার জায়গাটাকে আমরা তো জোরালোভাবে ধরে রাখতে অনেক ক্ষেত্রে পারিনি বলে মুক্তিযুদ্ধের যে দর্শনগুলো ছিল, সেই দর্শনগুলো থেকে আমরা কিন্তু অনেকখানি সরে এসেছি। যেমন ধরুন আপনার, যেমন যদি বলি আমাদের যে ধর্মনিরপেক্ষতার যে দর্শন, যেটা আমরা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের মধ্যে প্রথিত, সেই দর্শনের জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি যে সামরিক ছত্রছায়ায় আমরা কিন্তু রাষ্ট্রীয় মূল আদর্শকেই পরিবর্তন করে ফেলেছি। এবং আমরা জিয়াউর রহমানের পরে যখন এরশাদকে ক্ষমতায় দেখেছি, তখন 8ম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়েছে। তো এবং সেটা কিন্তু আজ পর্যন্ত সেটা কিন্তু পরিবর্তিত হয় নাই। এখন আমাদের সংবিধানে পরিবর্তন এসছে, আমরা পুরনো সংবিধানে 72-এর সংবিধানে ফিরে গেছি, কিন্তু এরকম মৌলিক জায়গায় কিন্তু এখন পর্যন্ত আমরা প্রত্যাবর্তন করতে পারিনি। এগুলো হচ্ছে সীমাবদ্ধতার দিক। এবং আমাদের রাষ্ট্রীয় জীবনে বিশেষ ধর্মের প্রতি বিশেষ পক্ষপাতিত্ব, সেটা কিন্তু এখনও রয়েই গেছে। তারপরে যেটা আমি বলবো যে সেটা হচ্ছে যে ধরুন আমাদের মৌল চেতনার একটা ছিল সমাজ ধর্মনিরপেক্ষতার অর্থে এখন যে বাস্তবতা, সেটি হচ্ছে এইরকম যে প্রত্যেকে যার যার ধর্ম শান্তিতে, নিরাপদে, সুষ্ঠুভাবে পালন করবে, এটাই কি মিন করছে নাকি? না, আপনার ধরুন নিশ্চয়ই একটা রাষ্ট্রের ধর্ম পালনের সবার অধিকার থাকবে, কিন্তু রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পৃষ্ঠপোষকতা প্রদান করবে না। কিন্তু আমরা দেখছি যে আমাদের সংবিধানে কিন্তু বিশেষ ধর্মের কথা এবং তার প্রতি বিশেষ পক্ষপাত প্রতিফলিত হয়েছে। তো সেটা কিন্তু আপনার ন্যায় বিচারের জন্য এবং সকল ধর্মের সমানাধিকারের জন্য সেটা হবার কথা নয়। কাজেই এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, এবং আপনার এদেশে তো অন্য ধর্মের মানুষও আছেন, হিন্দু আছেন, বৌদ্ধ আছেন, খ্রিস্টান আছেন, তারপরে অন্যান্য প্রকৃতি পূজারী ধর্মের মানুষ আছেন। সকল ধর্মেরই সমান গুরুত্ব রাষ্ট্রের কাছে। তো সেই জায়গাটা কিন্তু আমাদের সংবিধানে এখন পর্যন্ত প্রতিফলিত হয়নি, আমি এটা বলছি। দ্বিতীয় কথাটা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল আদর্শ ছিল সমাজতন্ত্র। 72-এর সংবিধানে যেটা ছিল, আমরা কিন্তু সমাজতন্ত্র থেকে অনেক দূরে সরে গেছি। আমরা আপনার সামরিক ছত্রছায়ায় আমরা দেখেছি, সেখান থেকে যে পথে যাত্রা শুরু করেছি সেখান থেকে আমরা খোলা বাজারে উপনীত হয়েছি। এবং এমনকি মুক্তিযুদ্ধে নেতৃত্বকারী দলও একসময় খোলা বাজারের অর্থনীতিতেই প্রবেশ করেছে। এবং অন্য বিএনপি, জামাত তারা তো করে, এরশাদ সাহেব তো করেনি। তো সেইখানে এই সবগুলো দলের কিন্তু আপনার অর্থনৈতিক মূলনীতির ব্যাপারে খুব একটা পার্থক্যের জায়গা ছিল না। যদিও এখন আমরা দেখছি আবার এই সরকার চেষ্টা করছে একটা মিশ্র ধারার অর্থনীতিতে আসতে, কিন্তু সেটাও আপনার সমাজতন্ত্রের গতিমুখী অর্থনীতি প্রবর্তনে এই সরকার কার্যকর কোনো ভূমিকা এখনো নেয়নি। আর যে কথাটা সৌরভ ভাই বলছিলেন, খুবই মৌলিক কথা, সেটা হচ্ছে যে ধরুন আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনে, দলীয় জীবনে, সমাজ জীবনে, আমরা তো আমাদের যে নাগরিক জীবনে, আমরা আমাদের ব্যক্তি জীবনে গণতন্ত্রের প্রতিষ্ঠা দেখতে চেয়েছি। কিন্তু সেই গণতন্ত্র, যে দেশে দলের মধ্যে গণতন্ত্র নাই, কোনো দলে গণতন্ত্র, আপনাকে একটু ইন্টারাপ্ট করি, প্রত্যেকটা ক্ষেত্রে এক ধরনের ডিপার্চার আপনি বলছেন, সাংঘাতিক ডিপার্চার, বড় ধরনের। তাহলে আমরা যখন বলবো যে মুক্তিযুদ্ধের চেতনাকে আপহোল্ড করার কথা,
তখন আমরা কোন জায়গায় ফেরত যেতে চাই এবং ওই জায়গায় ফেরত যাওয়া মানে ওই চেতনাকে কিভাবে আপহোল্ড করা হবে, যেখানে এতটুকু ডিপার্চার হয়ে গেল যে কোনোটাই আপনি রিলিজিয়াসলি কোনোটাই ফলো করা হয়নি, বরঞ্চ অনেক বড় ধরনের বিচ্যুতি হয়েছে। না, সেই বিচ্যুতিগুলো হয়েছে বলেই কিন্তু দেখুন মানে যেভাবে আমাদের অগ্রসর হওয়ার কথা ছিল, আমাদের মানুষের যে সৃষ্টিশীলতা, যে ক্ষমতা, সেই অনুযায়ী কিন্তু আমরা এগোতে পারি না। এটা নিশ্চিত যে বাংলাদেশ এগিয়েছে, বাংলাদেশ অনেক এগিয়েছে, কিন্তু আপনার সেই এগোনোর তালিকাকে দীর্ঘ না করে আমরা সেটা স্বীকার করে নিয়েই যেটা বলি সেটা হচ্ছে যে আমরা কাঙ্ক্ষিত জায়গায় এগোতে পারিনি। কাজেই মুক্তিযুদ্ধের চেতনার পথ ধরে আমাদের এগোতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি ঘাতক দালাল, তাহলে কি ওখানে কি ফেরত যেতে পারবো আমরা? আপনি যে ধর্মনিরপেক্ষতার কথা বলছেন, যেই অর্থে নিশ্চয়ই পারবো, সমাজতন্ত্রের কথা বলছেন যেই অর্থে, সেই জায়গাগুলোতে কি আমরা ফেরত যেতে এখনকার বাস্তবতায় 44 বছর পরে ওই জায়গায় কি ফেরত যাওয়া সম্ভব হবে? আমি মনে করি সেটা সম্ভব। সেই বাস্তবতার খুব পরিবর্তন হয়েছে তাও মনে করি না। যদিও বিশ্বজনীনভাবে সমাজতান্ত্রিক আপনার মানে আন্দোলনের ক্ষেত্রে কিছুটা আপনার পেছন হটা হয়েছিল, কিন্তু আজকে পৃথিবী কিন্তু নতুনভাবে আবার এগোচ্ছে। কিন্তু আমি অন্য কথা বলতে চাই, আমি মনে করি যে ঘাতক দালালদের যে বিচার, আমরা তো ক্রমাগতভাবে পিছিয়ে হটছিলাম, সে পিছিয়ে হটাকে কিন্তু রোধ করেছে ঘাতক দালালদের বিচার। এবং আমাদের বঙ্গবন্ধুর হত্যার যে বিচার এবং আমাদের জাতীয় 4 নেতার হত্যার যে বিচারিক কার্যক্রম শুরু হওয়া, এবং আমাদের যে আপনার এই যে আমাদের যে ঘাতক দালালদের বিচারিক কার্যক্রম এবং একটা দীর্ঘ বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা নিয়ে অনেক প্রশ্ন তোলার চেষ্টা হয়েছে, কিন্তু কোনো প্রশ্নই কিন্তু শেষ পর্যন্ত ধোপে টেকেনি। এবং এখন আন্তর্জাতিক মহল যারা প্রশ্ন তুলছিলেন তারাও কিন্তু ধীরে ধীরে স্বীকার করতে শুরু করছেন যে না, এটা একটা সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা হচ্ছে যথেষ্ট সুযোগ দেওয়া হচ্ছে আত্মপক্ষ সমর্থনের। কাজেই আপনার এদিক থেকে আমি মনে করি যে এটা কিন্তু আমাদের যে আমরা পিছু হটতে হটতে একটা জায়গায় যে এক ধরনের পা শক্ত করে দাঁড়ানো, যে না আর পেছাবো না, আমাদের এখন এখানে দাঁড়াতে হবে এবং সামনে এগোতে হবে। আমরা যে আলোচনা করছি আসলে এটা অনেক দীর্ঘ পরিসরে আলোচনার বিষয়, সে কারণে আমরা কয়েকটা আরও বিষয় আলাপ করব। কন্টেম্পোরারি কিছু বিষয় আপনি পাকিস্তানের প্রসঙ্গটি তুলেছিলেন, এটা এক ধরনের কি রিটেলিয়েশন এই বর্তমান সময়ে, নাকি এটা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের একটা স্বাভাবিক কি বলে যে কনসিকুয়েন্স বা পরিণতি? না, কূটনৈতিক সম্পর্কের স্বাভাবিক প্রক্রিয়া না, অস্বাভাবিক প্রক্রিয়া। এবং এটা শুরু কিন্তু বেশ কয়েক মাস আগে থেকেই, যখন আলী হাসান মুজাহিদের বিচারের রায় হলো। এর আগে গোলাম আজমের বিচারের সময়ও কিন্তু একটা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে একটা ঝঞ্ঝা লক্ষ্য করা গেছিল। এখন পাকিস্তান 71কে ভুলতে পারে না। আমরা যেমন 71কে নিয়ে গর্ব করি, 71 আমাদের বিজয় এনে দিয়েছে, পাকিস্তান পরাজিত হয়েছে। পরাজয়ের যে গ্লানি তারা কিন্তু ভুলতে পারেনি। এবং পাকিস্তানের পত্রপত্রিকা বা সেখানকার রাজনৈতিক নেতারা কিন্তু বলেছে আমাদের মানে পাকিস্তানি আদর্শে বিশ্বাসীদের বাংলাদেশে বিচার করা হচ্ছে, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। এটা হচ্ছে তাদের। আর একটা কূটনৈতিক আমি মনে করি যে পাকিস্তান 71-এ তো ভারতের সাথেও পাকিস্তানের যুদ্ধ হয়েছে, কিন্তু দুইটা যুদ্ধের মধ্যে কিন্তু আলাদা। আমরা মুক্তিযুদ্ধ করেছি আর ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে। তো সুতরাং দুটো একভাবে দেখা যায় না, দেখা ঠিক হবে না। আরেকটা হচ্ছে যে এই অতি সম্প্রতি যে ইরান, সৌদি আরব এবং বিভিন্ন রাষ্ট্রের সাথে এবং বিশেষ করে ইরানের সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোর যে সম্পর্ক ছিন্ন হওয়া, কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা এবং সৌদি আরবে একজন শিয়া নেতাকে ফাঁসি দেওয়া, এই যে এবং এর পিছনেও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ, রাজনৈতিক এবং আইএসের উত্থান, সব কিছু মিলে যে আন্তর্জাতিক পরিস্থিতি যে এক ধরনের কি বলে চরমপন্থার দিকে যাচ্ছে পরস্পর, এখানেও কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। এখন আমি মনে করি না যে পাকিস্তান এরকম চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, কিন্তু পাকিস্তান সরকারের প্রতি কিন্তু বেশ চাপ আছে সেখানকার মৌলবাদী এবং ডানপন্থীরা। আপনি দেখেন যে কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে অপ্রত্যাশিত সফরে লাহোর গেলেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে বৈঠক করলেন, তার বাড়িতে গেলেন। মানুষের মধ্যে কিন্তু একটা প্রত্যাশা জেগেছিল যে দুই দেশ সম্পর্ক একটা স্বাভাবিক করে। তারপরে কিন্তু এই পাঠানকোট ঘটনা, সন্ত্রাসী ঘটনা, কিন্তু আলোচনা তো থেমে থাকবে না।
আলোচনা থেমে থাকবে না বলছে। এ কারণেই একটি প্রশ্ন যে আমাদের এখানেও যুদ্ধবিরোধী বিচার হবে, রাজনৈতিক যাতে বাদানুবাদ থাকবে, আর নীতি আদর্শের ভিন্নতা থাকবে বলেই তো ভিন্ন 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 দল, এক দল হলে নাহলে এক নীতি বা এক আদর্শে বিশ্বাসী। এবং সেক্ষেত্রে রাজনৈতিক এই যে বিষয়টা আসছে, আমরা ইতিহাসের দায় থেকে মুক্তি পেলাম যুদ্ধাপরাধী বিচারের মাধ্যমে, কিন্তু ইতিহাসকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে জাতীয় ঐকমত্য দরকার, যে জাতীয় যে কোনো বিষয়ে, এই যে পাকিস্তানের সাথে সম্পর্ক বা ভারতের যে কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক কি হবে, সেক্ষেত্রে কিন্তু জাতীয় স্বার্থ রক্ষার জন্য জাতীয় ঐকমত্য দরকার। কারণ দেশটা সবার, এবং নির্বাচন কিভাবে হবে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, কে তত্ত্বাবধায়ক থাকবে কি থাকবে না। আচ্ছা, তত্ত্বাবধায়ক নেই এখন, সাংবিধানিকভাবে নেই, এবং বিএনপি দাবি করলেও এখন তাদের এই ক্ষমতা নেই এটা পুনঃপ্রতিষ্ঠা করার। কিন্তু তাহলে এর তত্ত্বাবধায়ক ছাড়াও একটি বিকল্প নির্বাচন কিভাবে হবে, এই সব ব্যাপারে আমার মনে হয় যে এখানে আলোচনার প্রসঙ্গটি যেমন তুলেলেন, 5ই জানুয়ারি আমি বলছি আপনার কাছে ফিরবো। 5ই জানুয়ারিতে দুই পক্ষই এক ধরনের আলোচনা ছিল, এটা তো সংলাপ, জি এটা এক ধরনের সংলাপ বা শান্তিপূর্ণভাবে 5ই জানুয়ারি শান্তিপূর্ণভাবে দুই দল ভিন্ন ভিন্ন জায়গায় সমাবেশ করেছে, তারা জনগণের কাছে তার বক্তব্য, যে যার বক্তব্য তুলে ধরেছে, এটাও তো মনে করি ফিরবো আপনার কাছে। কিন্তু ওই সমাবেশের পরে যে এক ধরনের আলোচনার বিষয়গুলো সামনে চলে আসছে, যে দুই পক্ষ কিভাবে সহাবস্থান করলো, একদম করবে কি না আদৌ, সে বিষয়ে তাদের প্রতিক্রিয়া আমরা শুনবো। জনাব মাহবুবুল আলম হানিফ কথা বলেছেন একটা ব্রিফিংয়ে, আর বিএনপির রিজভী আহমেদ, একটু শুনে আসি, তারপরে আমরা আলাপ করব। মনের সংকট দূর করার জন্য তো আর সরকার বসে নেই। আমরা তো মনে করি যে বেগম খালেদা জিয়া উনি যে কোনো সংকটের কথা বলার আগে, কোনো সংলাপে বসার কথা বলার আগে মানুষ হত্যার জন্য তাকে জাতির কাছে আগে ক্ষমা চাওয়া উচিত, তারপরেই তার অন্য কোনো বিষয়ে আবেদন করতে পারে। হ্যাঁ, এর পাল্টা আবার বলেছেন রিজভী আহমেদ বিএনপির পক্ষে, তার কথা একটু শুনতে চাই। যে তাদের একমাত্রই ইচ্ছা হচ্ছে আমরা জোর করে ক্ষমতায় থাকব, কারো কোনো গণতান্ত্রিক অধিকার আমরা দিব না, এবং কারো যদি গণতান্ত্রিক অধিকার দেই তাহলে তো তারা ক্ষমতায় থাকতে পারবে না, ক্ষমতার পালাবদল ঘটবে। এই কারণে তাদের যে মিথ্যা অহংকার, তাদের যে দুর্বৃত্তপনা ইচ্ছা, সেটিকে বাস্তবায়ন করার জন্যই তারা এই সমস্ত কথাগুলো বলছেন এবং তাদের মনোভাবগুলো তারা পোষণ করছেন। প্রফেসর মেজবা কামাল, জি, 5ই জানুয়ারি এবং 6ই জানুয়ারি মিলিয়ে আপনি কি দেখছেন? আচ্ছা, 5ই জানুয়ারি 6ই জানুয়ারি মিলিয়ে আমার সোজা কথা হচ্ছে যে ইতিহাসের বাস্তবতা হচ্ছে যে 2014 সালের 5ই জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটকে ক্ষমতায় পুনরাধিষ্ঠিত করেছে, এবং সেটা আজকে সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। কাজেই আপনার এই নির্বাচন বেস্ট অব দি নির্বাচন হয়নি, হ্যাঁ, কিন্তু আপনার এই নির্বাচন গ্রহণযোগ্যতার কোনো সংকট নাই, এবং এই সরকার যৌক্তিকভাবে আরও যে বাদবাকি সময় আছে সেই সময়টা ক্ষমতায় থাকবে, এটাই প্রত্যাশিত। এবং যেটা আপনার দাঁড়াচ্ছে যে 5ই জানুয়ারির নির্বাচন নিয়ে আমরা 2014 সালে যেভাবে 2015 সালে যেভাবে আমরা সহিংসতার উত্থান দেখেছিলাম, সেই জিনিসটা কিন্তু বন্ধ হয়েছে কেবলমাত্র ওই সহিংসতার মধ্যে দিয়ে। জামাত তো আগে থেকেই জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত প্রবলভাবে, কিন্তু বিএনপিও কিন্তু প্রবলভাবে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে, কারণ জনগণ সেই সহিংসতাকে নেয়নি। এবারের যে আপনার 5ই জানুয়ারি, এখানে উভয় দল নিজ নিজ অবস্থান থেকে তারা আপনার জনসভা করেছে, তাদের কথা বলেছে, এটা একটা শুভ লক্ষণ। এবং নিশ্চয়ই গণতন্ত্রের বিরোধী দল থাকবে, এবং বিরোধী দলকে কথা বলতে দিতে হবে। সরকারি দল কথা বলবে, বিরোধী দল কথা বলবে, জনগণের কাছে তারা যাবে, এভাবেই তো গণতন্ত্রের চর্চা এগিয়ে যাবে। কিন্তু যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে জাতীয় ঐক্যমত্যের যে প্রশ্নটা উঠছে, এইটার আমি অনতিবিলম্বে কোনো সম্ভাবনা দেখি না এই কারণে যে আমি যখন সৌরভ ভাই বললেন যে জাতীয় ঐক্যমত্য দরকার একটা সাধারণ কিছু বিষয়, না একটা নীতি নির্ধারণী সাধারণ বিষয় হিসাবে দরকার, এই কথাটা তো বটেই। কিন্তু জাতীয় ঐক্যমত্যটা হবে কার সাথে? ধরুন, যখন পাকিস্তান বলছে যে পাকিস্তানি আদর্শে বিশ্বাসীদের বিচার হচ্ছে বাংলাদেশে, তো পাকিস্তানের যে তকমা তারা এঁটে দিচ্ছে যারা বাংলাদেশে আছে, গত
44 বছর ধরে ছিল এবং তাদের তাদের মানে সতীর্থরা এখনও দেশে পাল্লে দাপিয়ে বেড়ায়। তো সেই জায়গায় আপনার সেই পাকিস্তানি আদর্শে বিশ্বাসীরা যখন বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে রাজনীতি করে, তখন জাতীয় ঐক্যমত্য হবে কি করে? এখানে জাতীয় ঐক্যমত্য হতে পারে তখনই যখন এখানকার সরকার হবে মুক্তিযুদ্ধের পক্ষের, এখানকার বিরোধী দলগুলো হবে মুক্তিযুদ্ধের পক্ষের। তা না হলে আপনার এখানে জাতীয় ঐক্যমত্যের কোনো সুযোগ নাই। জাতীয় ঐক্যমত্য প্রয়োজন, কিন্তু সেই জাতীয় ঐক্যমত্য হতে পারে কেবলমাত্র মৌলিক জায়গায় যাদের ঐক্যমত্য আছে তাদের মধ্যে। এইখানে যতক্ষণ পর্যন্ত আমরা এই পাকিস্তানি মতাদর্শধারীদেরকে, তার নাম যাই হোক না কেন, তাদেরকে আমরা যতক্ষণ পর্যন্ত রাজনীতি করার সুযোগ দেব, যতক্ষণ রাজনীতির মাঠে সরগরম মানে থাকার সুযোগ দেব, ততক্ষণ পর্যন্ত জাতীয় ঐক্যের কোনো সম্ভাবনা আমি দেখি না। জাতীয় ঐক্যের কোনো সম্ভাবনা যে নেই না, জাতীয় ঐক্যের সম্ভাবনা কি? কিন্তু জাতীয় আমরা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল মত যেগুলো, যে রাজনৈতিক দলগুলোকে মনে করি যদি পাকিস্তানি ভাবাদর্শে তৈরি, তাহলে তো তার বাংলাদেশে রাজনীতি করারই অধিকার থাকার কথা না। আজকে যারা ক্ষমতায় আছেন দেশের সংবিধান অনুযায়ী কিন্তু তাদের রাজনীতি করার পথ বন্ধ করতে পারে বা আদালতের মাধ্যমে করতে পারে। কিন্তু যদি পাকিস্তানে তারা যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয় যে তারা পাকিস্তানি আদর্শে বিশ্বাসী, আবার এই রাজনৈতিক সভা সমাবেশে যে ধরনের ব্যাখ্যা, যে ধরনের বিশ্লেষণ করা হয়, আজকে মেজবাহের নিশ্চয়ই মনে থাকবে যে স্বাধীনতার পরও এরকম কিন্তু পাকিস্তানি ভাবাদর্শ ভারতীয় ভাবাদর্শের চরম বৈপরীত্য ছিল, চরম বিরোধিতা ছিল পরস্পরকে। আজকে যারা একসঙ্গে সরকার পরিচালনা করছেন তারাও কিন্তু আজকে বিএনপি এবং আওয়ামী লীগের যে সম্পর্ক তার চেয়ে কম বৈরিতা সম্পন্ন ছিল না, কম বৈরিতা পোষণ করেনি এই তখন যে ক্ষমতাসীন দল এবং তখন যারা বিরোধী দল ছিল। তাহলে সুতরাং একটা হচ্ছে রাজনৈতিক, আমি অবশ্যই নীতি আদর্শের দিক থেকে এটা করি যে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতার চেতনায় লালিত হতে হবে এবং বাংলাদেশের বিরোধী দলও। কিন্তু কে বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে বা করে না, এটা ৭১ একটি প্রমাণিত হয়ে গেছে। কিন্তু আজকে এটা নির্ধারণ করা কিন্তু কঠিন। আজকে যারা ৭১-এর পরে জন্মগ্রহণ করেছে, আমি যদি বলি যে তুমি পাকিস্তানি বা আরেকজনে বলে যে তুমি ভারতীয়, সেটি কি সহজ হবে? আর যে প্রধান রাজনৈতিক, এটা ঠিক স্বীকার করতে হবে যে বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল এখন যেটি একটি ক্ষমতায় আছে আওয়ামী লীগ আর একটি বিরোধী দল, তাদের মধ্যে কর্ম সম্পর্কটা কী করবে? তারা যদি একই দেশে রাজনীতি করে, আমি জাতীয় ঐক্যমত্যের কথা বলছি না, একটা কর্ম সম্পর্ক থাকা উচিত কিনা। তারা যে এই যে পৌর নির্বাচন হলো, পৌর নির্বাচনে এই ব্যালটে তো আওয়ামী লীগ প্রার্থী এবং বিএনপি প্রার্থীর নাম পাশাপাশি ছিল, এটি হচ্ছে সহ অবস্থান। যদি পাশাপাশি থাকতে হয় তাহলে নির্বাচনটি কীভাবে সুষ্ঠু হবে, কীভাবে ভালো হতে পারে, কীভাবে ভোটাররা কেন্দ্রে যেতে পারে, এই ব্যাপারে যে কর্মকৌশল, এই ব্যাপারে যে আলোচনা, সেটি হতে পারে কিনা। যদি মনে করেন যে আলোচনা হতে পারে না, তাহলে কিন্তু নির্বাচনেও তার অংশগ্রহণ নিষিদ্ধ করতে হবে। যেহেতু যার সাথে আলোচনা হতে পারে না তার সাথে নির্বাচন হবে কি করে? কিন্তু আমি মনে করি যে নির্বাচন যদি হতে পারে, তাকে যদি আমি মনে করি যে আইনানুগ একটি রাজনৈতিক দল যে বাংলাদেশের প্রতি আস্থাশীল, বাংলাদেশের নীতি আদর্শের প্রতি, বাংলাদেশের মৌল আদর্শের প্রতি আস্থাশীল, তাহলে তার সাথে কিন্তু কোনো না কোনোভাবে সংলাপ হতে হবে। না সৌরভ ভাই, মানে দেখুন, আপনি বললেন যে যতক্ষণ পর্যন্ত না প্রমাণিত হয় যে কোনো রাজনৈতিক দল পাকিস্তানি আদর্শে বিশ্বাসী। আপনি তারেক জিয়া লন্ডন থেকে আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে, আমাদের জাতির জনক সম্পর্কে যে সমস্ত কথাবার্তাগুলো বলেছেন এবং সেই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া সাম্প্রতিককালে যে সমস্ত কথাবার্তাগুলো বলেছেন, এই কথাবার্তাগুলো যদি পাকিস্তানি আদর্শে বিশ্বাসী না হয় তাহলে এটা কোন আদর্শে বিশ্বাসী? এটা আপনারা নিজেরাই ব্যাখ্যা করে দেখুন। আমি আসলে বলতে চাই যেসব কথা বলছি এটা অবশ্যই নিন্দনীয়। না, ধরুন আপনি নিজেই কিন্তু বলেছেন যে আমাদের মুক্তিযুদ্ধের সাথে, আমাদের শহীদদের সাথে আমাদের আত্মার সম্পর্ক, বাংলাদেশের অস্তিত্ব দাঁড়িয়ে আছে, জন্ম দাঁড়িয়ে আছে যে ভিত্তির উপর, সেই ভিত্তি হচ্ছে মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ, আমাদের যে মানে নিবর্তন নির্যাতনের মধ্যে দিয়ে আমরা পথ ৭১-এ পেরিয়েছি, সেই সমস্ত দুঃসহ দিনের স্মৃতি। তো সেগুলোকে নিয়ে যারা আজকে প্রশ্ন করেন, তারা আপনার
এতে খুশি কে হতে পারে? এতে খুশি হতে পারে জামাতে ইসলামী, এতে খুশি হতে পারে পাকিস্তান। কারণ আজকে ৭১-এর ঘাতক দালালদের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে ৭১-এর গণহত্যা যেটা প্রায় ভুলে যেতে বসেছিল বিশ্ব, সেটা আবার সামনে আসছে এবং পাকিস্তান আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে। কাজেই সেই পাকিস্তান বলতে পারে যে এখানে শহীদের সংখ্যা ছিল না এত, কিন্তু কর্ম সম্পর্কের কথা আমি বলছি আপনার কাজেই আপনার, আমি মনে করি শুনুন, বিএনপির মধ্যে অনেক মুক্তিযোদ্ধা ছিলেন। আমাদের এখানে তো আমাদের রাজনীতি তো সরল রৈখিক পথে এগোয়নি। আমাদের এখানে মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন তারা একসময় বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ, ভুল তো অনেককেই করেছেন, হ্যাঁ, কিন্তু সেই ভুলকে আবার সংশোধনের প্রক্রিয়ায় আমরা কিন্তু এগিয়েছি। ফলে যেটা হয়েছে যে আপনার এখানে আওয়ামী লীগের পক্ষে মুক্তিযুদ্ধে নেতৃত্বকারী শক্তির পক্ষে যেমন প্রবল শক্তি আছে, তেমনি আপনার তার বিরুদ্ধে একটা শক্তিও গড়ে উঠেছে। বিএনপির মধ্যে অনেক মুক্তিযোদ্ধা আছেন, সেখানে কিন্তু বিএনপিকে যদি মানে তার যে এই যে বক্তব্যগুলো তারা দিয়েছেন, এই বক্তব্যগুলোকে যদি তারা প্রত্যাহার না করেন, তারা যদি তাদের ভুল এবং এগুলোকে আমি বলবো অপরাধ, এই অপরাধকে যদি তারা অনুধাবন না করেন, তাহলে কিন্তু এখানে রাজনীতি শেষ মিনিটে আমাদের আসলে সময় নেই। শেষ হচ্ছে যে আমাদের সামনে এগোতে হবে, রাজনীতিকে, গণতন্ত্রকে, দেশকে। দেশ অর্থনৈতিকভাবে এগোচ্ছে, মানুষ এগোচ্ছে, কিন্তু রাজনীতিটা এগোতে পারেনি। এটা এ কারণে না শুধু বিএনপির এই 90 দিনের ধ্বংসাত্মক হরতাল অবরোধের জন্য রাজনীতি এগোতে পারেনি, আমাদের মানসিক ঔদার্যের অভাবের কারণে। আমরা চাই যে যখন যে ক্ষমতায় থাকতে হবে অথবা ক্ষমতায় যেতে হবে, এই মরিয়া মনোভাব যদি পরিত্যাগ না করে এবং মানুষের কাছে যদি, মানুষের প্রতি যদি আস্থা না রাখে, যে জনগণ যাকে ভোট দেয়, জনগণ যাকে চায় সেই ক্ষমতায় আসবে। সুতরাং বিরোধী দলে যাওয়ার মানসিকতা তৈরি করতে হবে, বিরোধী দলে থাকার মানসিকতাও করতে হবে, যে আমি নির্বাচন করব মানে জয়ী হব, নির্বাচন করব মানে পরাজিত হব না। এর থেকে যদি বেরিয়ে আসতে পারে, রাজনীতির অনেক সংকট, অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আজকে আর সময় নেই। প্রফেসর মেজবাহ কামাল, জনাব সোহেল হাসান, ধন্যবাদ আপনাদের দুজনকে স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন। এই অনুষ্ঠানটি অনলাইনে দেখার জন্য ভিজিট করুন www.ntbd.com। দেখা হবে পরের অনুষ্ঠানে। শুভরাত্রি।